Oh, hello and welcome FPL managers. Welcome to ঘন ফুটবল। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন বর্তমান যে প্রেক্ষাপট কোভিড-19, কারণ আমরা অলরেডি জানি যে নিউক্যাসলের খেলা এবং অ্যাস্টন ভিলার খেলা ভালো নেই, হবে না। সো পরিবেশ আসলে ধীরে ধীরে আবারও খারাপ হতেই পারে। সো সেক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন রাখা উচিত এবং আমাদের এই কোভিড-19 বা অন্যান্য যেসব ঝামেলা আছে সেসব ঝামেলাকে কেন্দ্র করে যাতে আমাদের এফপিএল এর ট্রান্সফার, যেটা একটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেখানে যাতে কোনো ধরনের ঝামেলা না হয় সেজন্য আজকে আমার সাথে আলোচনা করার জন্য আসছে প্রণয়। এবং আমাদের উইকলি যেটা সেটা হলো যে উইকলি ট্রান্সফার ডাইলেমাস। সো সেটা নিয়ে আমরা এসেছি আপনাদের সাথে। সো প্রণয়, ওয়েলকাম and of course thank you for joining me today. Thank you. Right. So শুরু করা যাক প্রণয়। Of course. Right. So শুরুতে আমি যেটা বলবো যে of course FPL managers, if you have not subscribed and then please do subscribe to our YouTube channel. আমরা রেগুলার কন্টেন্ট করছি, উইকলি at least minimum 5. সো সেক্ষেত্রে অবশ্যই ফলো করবেন এবং বেল বাটন প্রেস করবেন। ফলো করার জন্য আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি অবশ্যই আমাদের ফেসবুক এবং টুইটার এবং ইনস্টাগ্রামে, যেখানে আমরা রেগুলার কন্টেন্ট এবং আপডেট দিয়ে থাকছি। সো সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি ফলো করবেন। রাইট। সো আজকে আমাদের গেম উইকে প্রণয় যেটা আছে আর কি, আমাদের এই সেকশনে যেটা আমরা আছে আর কি, হিমেনেসকে আমরা দেখেছি অলরেডি অনেক বড় একটা ইনজুরি সম্মুখীন হয়েছে, তার অলরেডি সার্জারি হচ্ছে। সো সেক্ষেত্রে অনেকের টিমে হিমেনেস আছে। সো তার একটা বেটার রিপ্লেসমেন্ট কে হতে পারে বা তার পরিবর্তে মানুষ কাকে আনতে পারে? ওয়ার্নারের উপর অনেক আশা ছিল, অনেক ভরসা ছিল, অনেক হিউজ একটা টিম সিলেক্টেড বাই তার ওনারশিপ ছিল, বাট ওয়ার্নার কিন্তু এখন পর্যন্ত সেভাবে আসলে কন্টিনিউয়াসলি ডেলিভারি করে দিতে পারছে না আর কি। সো সেটা একটা আমাদের জন্য একটা কনসার্ন। সো অনেকেই ট্রান্সফার করার চিন্তা ভাবনা করছেন। আর মার্টিনেজ, অফকোর্স মার্টিনেজের কিছু হয়নি, বাট যেহেতু আমরা যেটা বললাম অ্যাস্টন ভিলার খেলা এখন একদিন হবে না যতটুকু আমরা জানতে পেরেছি। সো এই খেলাটা পোস্টপোন হলে অনেকে সিঙ্গেল একটা গোলকিপার নিয়ে খেলে। সো সেক্ষেত্রে তারা কাকে নিতে পারে, এবং জাহার কোভিড-19 অফকোর্স। সো এই জন্য আমরা এই চারটি প্লেয়ারকে আইডেন্টিফাই করেছি। So Pranay, so let's start with Warner and Zaha, right? Sorry, Warner and Jimenez. Okay, let's go. Okay, let's start with Warner and Jimenez. Take it over, Pranay. So মেইনলি ওয়ার্নারের যে প্রবলেমটা, ওয়ার্নার আসলে ইন্টারন্যাশনাল লেভেলে খুবই ভালো খেলছিল এবং চেলসি প্রি সিজনে খুবই ভালো খেলেছিল এবং সবারই খুবই এক্সপেকটেশন ছিল যে ওয়ার্নার অ্যাটলিস্ট পার উইকে 4 থেকে 5 পয়েন্ট অ্যাটলিস্ট আমাদেরকে দেবে। বাট প্রবলেমটা হয়ে গেছে যে ওয়ার্নার কনসিস্টেন্টলি আসলে ভালো খেলতে পারছে না। একটা অ্যাসিস্ট অথবা একটা গোল, সবচেয়ে মনে হয় বেস্ট খেলেছিল এক ম্যাচে হচ্ছে গিয়ে 17 পয়েন্টস দিয়েছিল, একটা হ্যাট্রিক হয়েছিল। সো ওইটাই হচ্ছে গিয়ে একমাত্র ভালো পারফরমেন্স। এরপরে ওই কনসিস্টেন্সি লেভেলটা আসলে ওয়ার্নারের কাছ থেকে পাওয়া যায়নি। অন দি আদার হ্যান্ড প্রাইস পয়েন্টের দিক থেকে অনেক লো থাকার পরেও জিমেনেজ কিন্তু অনেক যথেষ্ট ভালো খেলেছে। জিমেনেজ অ্যাটলিস্ট ওর এক্সপেকটেশনের তুলনায় বেটার খেলেছে, যদিও গত সিজনে হিমেনেজ যে ধরনের খেলা খেলেছিল তার কাছাকাছি এখন পর্যন্ত যেতে পারেনি। বাট লং টার্ম যদি আমরা চিন্তা করি তাহলে মনে হয় যে হিমেনেজ অ্যাটলিস্ট ওয়ার্নারের থেকে বেটার চয়েস ছিল প্রাইস পয়েন্টের দিক থেকে এবং পয়েন্টস একেবারের দিক থেকে। বাট প্রবলেম হচ্ছে গিয়ে হিমেনেজ অ্যাটলিস্ট 2 উইকস 3 উইকস এর জন্য হয়তো খেলতে পারবে না অ্যাটলিস্ট, বাট এর থেকে বেশিও যেতে পারে। আর ওয়ার্নারের প্রবলেম হচ্ছে কি 9.5 মিলিয়নের ফরওয়ার্ড হিসেবে ওর কাছ থেকে এক্সপেক্টেড পয়েন্ট পাওয়া যাচ্ছে না। সো এখানে আমরা তিনটা প্লেয়ারকে নিয়ে ডিসকাস করতে পারি যারা কাছাকাছি প্রাইস রেঞ্জের অথবা কিছুটা কম বেশি। তো ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে ভার্ডি নেক্সট কাপল অফ ফিক্সচার যথেষ্ট ভালো এবং যদিও ফুলহ্যামের ম্যাচে আমরা এক্সপেক্টেড লেভেলের ভার্ডির পারফরমেন্স দেখতে পাইনি, আমরা অনেক হতাশ হয়েছি, অনেকে ক্যাপ্টেন দেওয়ার পরেও যথেষ্ট পয়েন্ট পাওয়া যায়নি। বাট আমার মনে হয় যে নেক্সট গেম উইকে ভার্ডি বাউন্স ব্যাক করতে পারে। ভার্ডির অ্যাওয়ে পারফরমেন্স যথেষ্ট ভালো এবং ওর মেজরিটি পয়েন্ট অ্যাটলিস্ট 90% অফ পয়েন্টস কেম ফ্রম অ্যাওয়ে ম্যাচেস। তো নেক্সট ম্যাচটা শেফিল্ড ইউনাইটেডের সাথে এবং অ্যাওয়ে ম্যাচ। সো আশা করা যায় যে ভার্ডি অ্যাটলিস্ট কিছু পয়েন্ট হয়তো এখানে দিতে পারবে আমাদের। এবং এর পরের কয়েকটা ম্যাচও ভার্ডির গ্রিন পিকচার আছে। তো আমার মনে হয় যে ওয়ার্নার থেকে বা হিমেনেজ থেকে সুইচ করে ভার্ডিতে যাওয়া গেলে বেটার পয়েন্টস রিটার্ন পাওয়া যাবে। আর সেকেন্ডলি যদি বলি কাভানি যে দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচই যথেষ্ট ভালো খেলেছে।
ও যদিও এখনো রেগুলারলি স্টার্ট করতে পারছে না, বাট মার্শিয়ালের যে ধরনের ফর্ম, তার থেকে আসলে কাভানির ফর্ম যথেষ্ট ভালো। এবং আমার মনে হয় আর একটা ব্যাপার আছে, কাভানির গোলস রিটার্ন, মার্শিয়ালের অফকোর্স কিন্তু চেঞ্জ একটা থাকবে। হালকা ইনজুরি আছে আর কি। ওইটাও একটা ব্যাপার থাকবে। কাভানি আমার মনে হয় যে অ্যাটলিস্ট 70 মিনিটস খেলতে পারবে নেক্সট ম্যাচে। রাইট। সো আমার মনে হয় যে ব্রুনো এবং কাভানির যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপটা স্ট্রং হবে এবং গোলস রিটার্ন পাওয়া যাবে। এবং ডিফারেন্সিয়াল হিসেবে কিন্তু কাভানি যথেষ্ট ভালো এখন পর্যন্ত, ওনারশিপ যথেষ্ট লো, এবং ওর পয়েন্টস পার অ্যাটেম্প যদি দেখি, মিনিটস পার অ্যাটেম্প যদি দেখি, সেটাও অনেক যথেষ্ট হাই, মাত্র 14 মিনিটসে পার অ্যাটেম্পস থাকছে। সো আমার মনে হয় যে এই রেটে যদি অ্যাটেম্পস থাকে, তাহলে গোল রিটার্নও আসলে বেশি আসবে ওর কাছ থেকে। দেন লাস্টলি যদি বলি যে চিপার অপশন হিসেবে ব্যামফোর্ড যথেষ্ট ভালো খেলছে। ব্যামফোর্ড অলরেডি 62 পয়েন্টসে আছে, ক্লোজার টু ভার্ডি, ক্লোজার টু উইলসন, এবং মোর দেন এনি আদার টপ টপ রেটেড ফরওয়ার্ড। সো আমার মনে হয় যে ব্যামফোর্ডের ফিকচার যদিও একটু ট্রিকি, একটু ডিফিকাল্ট, একটু ইজি, দুই ধরনের ফিকচারই ওর আছে, বাট ব্যামফোর্ড কিন্তু ইরেসপেক্টিভ অল হিজ ফিকচার, হি ইজ হ্যাভিং এ ভেরি গুড ফর্ম। তো আমার মনে হয় যে ব্যামফোর্ড একটা ভালো অপশন হতে পারে, এবং প্রাইস পয়েন্টও যেহেতু যথেষ্ট কম। সো ব্যামফোর্ড যদি কারো ওয়ার্নার অথবা হিমেনেস থাকে, তাকে রিপ্লেস করে যে এক্সট্রা অ্যামাউন্ট আছে সেটা মিডফিল্ডে ক্যারি ওভার করতে পারে। সো আমার মনে হয় যে এই তিনটা অপশনই খুবই ভালো। আর যদি কেউ এর বাইরে যেতে চায়, তো কেইন অবশ্যই এর থেকে হচ্ছে গিয়ে বেটার বেটার একটা অপশন হবে। বাট হ্যাঁ, কেইন একটু প্রাইসি অলরেডি বাট আমরা বেটার যারা অপশন। হচ্ছে গিয়ে মোটামুটি খবর রাখি, হ্যাঁ বেটার অপশন। বাট কেইনের একটা প্রবলেম হচ্ছে গিয়ে মরিনোর মাইন্ড গেম চলতেছে আর্সেনালের সাথে খেলা নেক্সট ম্যাচ। সো মরিনো অলরেডি হচ্ছে গিয়ে একটা প্রেস কনফারেন্সে বলেছে যে কেইন হয়তো 100% ফিট না, বাট তার সাথে একদম রেগুলার। কনফার্ম করতে পারিনি। সো হ্যাঁ, তো আমার মনে হয় যে একটু ডিফিকাল্ট, বাট আমার মনে হয় কেন খেলবে, কারণ মরিনো যে ধরনের মাইন্ড গেম খেলে সেটার মধ্যে দিয়ে সে যাচ্ছে। বাট খেললে অবশ্যই কেনের কাছ থেকে ভালো রিটার্ন আসতে পারে। রাইট। তো we can move on to next. Right. No, interesting choices, Pranay. Let's move on to the next one. What? Right. Okay, here we go. Sorry for the technical difficulty. Zaha. No problem. তো আমি এখানে দুইটা প্লেয়ারের কথা বলবো, এক হচ্ছে গিয়ে জাহা আর হচ্ছে গ্রিলিশ। দুজনেরই সেম প্রাইস পয়েন্ট ছিল যখন হচ্ছে গিয়ে এপিএল এই সিজনটা শুরু হয়। বাট জাহা এবং গ্রিলিশ দুজনেই কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছিল শুরুর দিকে। জাহা লাস্ট কাপল অফ ম্যাচে আসলে ফিচার করতে পারেনি, এবং তার আগের আগের দুই ম্যাচে জাহার আসলে পারফরমেন্স অত ভালো ছিল না। বাট কম্পারেটিভলি টু এনি আদার এপিএল সিজন, জাহা কিন্তু এবারে একটা ইমপ্রুভড প্লেয়ার হিসেবে ছিল, এবং শুরুর দিকে যথেষ্ট পয়েন্ট রিটার্ন করেছে। বাট লাস্ট 2 গেম উইকে আসলে ওর কোনো পাত্তে পাওয়া যাচ্ছিল না। প্রথম দিকে কনফার্ম নিউজও আসলে আসেনি, হঠাৎ করে কনফার্মেশন এসেছে যে রাহা হচ্ছে গিয়ে কোভিড-19, এবং সে খেলতে পারবে না। তো আমার মনে হয় যে যাদের টিমে জাহা আছে, যাহা যথেষ্ট হাই ওনারশিপ ছিল, এবং গত 2 গেম উইকে আমার মনে হয় যথেষ্ট নিচের দিকে চলে গেছে। বাট এখনো যারা হচ্ছে গিয়ে চেঞ্জ করেননি, তাদের জন্য হচ্ছে গিয়ে বেটার অপশন হিসেবে আমার মনে হয় মাহরেজ, সেকেন্ড জিয়াশ এন্ড মেডিসন। মেডিসন শুরুর দিকে কিছুটা ইনজুরি কনসার্ন ছিল সিজনের শুরুর দিকে, এবং ও যখন ব্যাক করেছে লেস্টারে কিন্তু ও যথেষ্ট ভালো খেলছে। এবং আমার মনে হয় যে নেক্সট গেম উইক গুলিতে ওর পারফরমেন্স আরো ইমপ্রুভ করবে। লেস্টার লাস্ট 2-3 গেম উইক ধরে খুব একটা ভালো পারফর্ম করতে পারছে না, অল ওভার টিম হিসেবে ভালো করতে পারছে না, বিশেষ করে লিভারপুলের ম্যাচ থেকে আসলে একটু ডাউনগ্রেড হয়ে গেছে। তো আমার মনে হয় যে ফাইট কামব্যাক করার সময় আছে, এবং কামব্যাক করার মধ্যে দুইটা প্লেয়ারই থাকবে, এক হচ্ছে গিয়ে ভার্ডি, দেন মেডিসন। আর আমি এখানে যদি লেস্টারের দিক থেকে বলি, তাহলে আমার মনে হয় যে আরেকটা অপশন আছে, আরেকটা চিপার অপশন, সেটা হচ্ছে বার্নস কিন্তু এবারে মেডিসন যখন যে সময়টা ছিল না, সেই সময়টা বার্নস কিন্তু যথেষ্ট ভালো কামব্যাক করেছে। বাট এখন মেডিসন রেগুলার হওয়ার কারণে Interesting. বার্নসের প্লেইং টাইম কিছুটা কমে গেছে। সো তারপরেও আমার মনে হয় যে এই এই দুইটা অপশনই চিপ চিপ মিডফিল্ডারদের মধ্যে যথেষ্ট ভালো অপশন। আর দেন যদি আমরা বলি জিয়াসের নিয়ে আসলে যথেষ্ট কথা হয়েছে। আমরা অলরেডি আগে কয়েকটা এপিসোডে হচ্ছে গিয়ে জিয়াসকে নিয়ে যথেষ্ট কথা বলেছি। বাট আমরা যতটুকু আসলে এক্সপেক্ট করছিলাম ওয়ার্নারের মতো, জিয়াসের কাছ থেকে এখন পর্যন্ত ওই লেভেলের পয়েন্ট পাওয়া যাচ্ছে না। লাস্ট 2টা গেম উইকেও রেগুলার পয়েন্ট দিয়েছিল, তারপরে আবার অফ হয়ে গেছে। তো রাইট, আমার কাছে মেইনলি মনে হয় আসলে যে এটা চেলসির একটা এখন গুড অপশন। পর্যন্ত
না, ডেফিনেটলি গুড কনসিস্টেন্ট অপশন, প্লেয়ার হিসেবে শুধুমাত্র ডিফেন্সিভ, হ্যাঁ, বাট ডিফেন্সিভ অ্যাসেটরা এক্স্যাক্টলি চেলসি যেভাবে কনসিস্টেন্টলি পয়েন্ট দিয়ে যাচ্ছে, অ্যাটাকিং অপশন গুলি আসলে ওইরকম কনসিস্টেন্সি রাখতে পারছে না। আর এক্স্যাক্টলি। যদি বলি লাস্ট, প্লিজ, গো হেড, গো হেড। ওকে, আর লাস্টলি যদি বলি, মাহারেজ মাহারেজ লাস্ট গেম উইকটা আসলে খুবই সারপ্রাইজিংলি একটা হ্যাটট্রিক করেছে। সবাই আশা করছিল স্টার্লিং অথবা ডিব্রুইনের কাছ থেকে এই ধরনের পারফরমেন্স আসবে, বাট সামহাউ মাহারেজ কেম ফরওয়ার্ড। এবং আমার মনে হয় যে নেক্সট গেম উইকেও মাহারেজ যথেষ্ট প্রমিসিং। লাস্ট লাস্ট চ্যাম্পিয়ন্স লিগের খেলাতে ও হচ্ছে গিয়ে বেঞ্চে ছিল এবং রেস্ট পেয়েছে। সো আনডাউটেডলি আমার মনে হয় যে মাহারেজ খেলবে এখন পর্যন্ত আর কি যতটুকু। বাট পেপের রোটেশন পলিসি আবার খুবই ডিফিকাল্ট। দেখা গেল যে ইউসিএল এ আসলে বেঞ্চ করার পরেও দেখা গেল ফিচার করলো না, এটা হতে পারে। বাট আমার মনে হচ্ছে তার উল্টাটা হবে, কেননা ও অলরেডি ভালো ফর্মে আছে এবং সিটির প্লেয়ারদের মধ্যে এখন পর্যন্ত কিন্তু ওরকম কনসিস্টেন্সি একমাত্র ডিব্রুইনে রাখতে পেরেছে, এছাড়া তেমন কেউ রাখতে পারেনি। সো আমার মনে হয় যে মাহারেজ হচ্ছে সেকেন্ড চান্সটা পাবে, যাতে হচ্ছে ওর ফর্ম এবং কনসিস্টেন্সিটা রাখতে পারে এই কারণে। এবং কম্পারেটিভলি ইজিয়ার অপোনেন্টস, এবং আমার মনে হয় যে ম্যানচেস্টারের আবার এরকম 3 বা 5 গোল এর ধরনের একটা বড় স্কোর আসতে পারে নেক্সট গেম উইকে। সো যাদের এখনো জাহা অথবা গ্রিলিশ আছে, তারা খুব খুব ইজিলি হচ্ছে গিয়ে মাহারেজে সুইচ করতে পারে, এবং এটা খুবই বেটার অপশন আমার কাছে মনে হয়। যারা স্টার্লিং কে এফোর্ড করতে পারছে না বা ডিব্রুইন আছে ডাবল আপ করতে চায় সিটি নিয়ে, তাদের জন্য মাহারেজ একটা বেটার অপশন। রাইট, ইন্টারেস্টিং। এবং আমার কাছে মনে হচ্ছে যে মায়ারেস আসলে বেসিক্যালি খেলবে একটা কারণে, একটা রিজনিং এর বিয়ে। এই কারণে না যে ইউসিএল কে তাকে বসানো হয়েছে এবং সে ফিট থাকবে এবং হেলদি থাকবে, সো বেসিক্যালি তার 90 মিনিটস খেলতে আসলে কোনো সমস্যা হবে না। মাহারেস বেসিক্যালি কিন্তু অনেক ফিট প্লেয়ারের মধ্যেই একজন, ইনক্লুডিং স্টার্লিং সিটিতে। মেইন কারণে যেটা আমার মনে হচ্ছে যে মাহারেজ আসলে বেসিক্যালি খেলবে, সেটা হলো যে সিটির কিন্তু এখন গোল পাচ্ছে না। সো যে গোলটা পাচ্ছে না সেটা যেহেতু মাহারেজ অ্যাটলিস্ট প্রোভাইড করেছে, সো একটা ইনফর্ম প্লেয়ারকে আসলে এভাবে হুট করে বসে দেওয়া, বাট বাট অ্যাগেন ইউ নেভার নো পেপ। বসে দেওয়াটা কোনো রিজন নাই, হ্যাঁ। হ্যাঁ, বাট ইউ নেভার নো পেপ। বাট আমার কাছে মনে তাও হচ্ছে ঠিক। যে দিস ইজ বিয়ন্ড পেপ থিঙ্কিং আর কি। ঠিক আছে, যেহেতু একটা টিম অনেক সবাই যদি গোল করতো তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে, একটা ইজি অপোনেন্ট, তাকে বসায় রাখা যায়। বাট যেহেতু কেউ গোল পাচ্ছে না সাধারণত, সে একজন গোল পেয়েছে, তাকে খেলানোটাই বেটার। রাইট, লেটস মুভ অন। আমরা এটাও কাল সেটাই। নিয়েও ডিসকাস করেছি, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। মার্টিনেজ। তো মার্টিনেজ কিন্তু খুবই হাই মানে ওনারশিপ বলা একজন কিপার। মার্টিনেজ এবং ম্যাকার্থি এই দুজনই হচ্ছে কি সবচেয়ে হাইস্ট ওনারশিপ। তো মার্টিনেজ গত সিজন থেকে আসলে যে ধরনের ফর্ম নিয়ে আসছিল, এই সিজনে এসে শুরুর দিকে ওই ফর্মটা থাকলেও লাস্ট 3 থেকে 4 গেম উইক আসলে ওর কাছ থেকে ওরকম সেফ পয়েন্টও পাওয়া যায়নি, এবং ক্লিন শিট তো দূরে থাক। আমার কাছে মনে হয় যে লাস্ট গেম উইকটা হচ্ছে গিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল, একটাও সেফ পয়েন্ট ছিল না। সো মানে মার্টিনেজের কাছ থেকে এই ধরনের লেভেলের আসলে পারফরমেন্স আমরা আগে দেখিনি। তো অ্যাটলিস্ট ক্লিন শিট না রাখতে পারলো, দেখা গেছে যে ও অ্যাটলিস্ট সেফ পয়েন্ট দিয়ে সেটা সামহাও মেকআপ করে দিচ্ছে। বাট এবারে আমার কাছে মনে হয় যে মার্টিনেজ ওই ধরনের পারফরমেন্সটা দেখাতে পারে। তো আমি ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে এখানে আসলে মার্টিনেজের জায়গায় অন্যান্য অপশনের মধ্যে অ্যাটলিস্ট ম্যাকার্থি থাকা উচিত ছিল, কারণ ম্যাকার্থি অলরেডি অনেক হাই ওনারশিপ এবং বেটার পারফর্ম করছে। সো আমার কাছে মনে হয় যে ম্যাকার্থি হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কোচ বা ইদের ম্যানেজারদের হচ্ছে গিয়ে আই ক্যাচিং হবে। এবং যে বাকি যে অপশনগুলি আছে সেগুলি অবশ্যই ডিফারেন্সিয়াল। এর মধ্যে সবচাইতে বেস্ট হচ্ছে গিয়ে জনস্টোন। আমার কাছে মনে হয় জনস্টোনের যে পারফরমেন্স লাস্ট কাপল অফ গেম উইক, ফেনোমেনাল। এবং তোর মুখে হাসি থাকা উচিত, কেননা ইউ আর দ্য অনলি জনস্টোন ওনার এবং আস। এবং খুবই খুবই ভালো ভালো একটা অপশন জনস্টোন, কেননা ও কিন্তু হচ্ছে কি সেফ পয়েন্টের দিক থেকে যথেষ্ট ভালো পয়েন্ট দিচ্ছে এবং ক্লিন শিটও রেখেছে। সো যথেষ্ট প্রমিজিং। এবং ওয়েস্ট ব্রম ডিফেন্সিভলি যতটুকু উইক ছিল শুরুর দিকে, আস্তে আস্তে তারা কাম ব্যাক করতে যাচ্ছে এবং বেটার পারফরমেন্সের দিকে যাচ্ছে। এন্ড দেন যদি বলি রাইট। মেসলিয়ার, মেসলিয়ার কিন্তু লাস্ট কাপল অফ গেম যথেষ্ট ভালো খেলেছে এবং একটা 10 পয়েন্টস হলও ছিল। সো লিডস ইউনাইটেডের ডিফেন্সিভ পারফরমেন্স যথেষ্ট সলিড। এবং আমার কাছে মনে হয় যে নেক্সট গেম উইক গুলি একটু মিক্সড আপ আছে, বাট ভালো পয়েন্টস রিটার্ন পাওয়া যাবে। অ্যাটলিস্ট সেফ পয়েন্টের দিক থেকে বেটার বেটার রিটার্ন পসিবিলিটি আছে মেসলিয়ারের। আমি যদি বলি যে ফ্যাবিয়ান্সকি
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের আসলে ডিফেন্সিভ যে লাইন আপ, সেই লাইন আপের মধ্যে ফ্যাবিয়ানস্কি আর কি খুবই খুবই ভালো ভালো পারফর্ম করছে। ইভেন সেভ পয়েন্টের দিক থেকেও ভালো পারফর্ম করছে। সেকেন্ডলি যদি বলি, ও হচ্ছে গিয়ে ক্লিন চিট রাখার পসিবিলিটি রেশিও কিন্তু যথেষ্ট ভালো, এবং পয়েন্ট সলের মধ্যে কিন্তু যথেষ্ট উপরের দিকে আছে। ওয়েস্ট হ্যাম যে ধরনের পিকচার অলরেডি 10 গেম উইক পর্যন্ত কাটিয়েছে, তাতে আসলে 53 পয়েন্টস রিটার্ন আসলে হিউজ। আমার কাছে মনে হয় যে টপ 6 এর মধ্যে অ্যাটলিস্ট চারটা চারটা ম্যাচ ওরা হচ্ছে অলরেডি কমপ্লিটেড। বাট তারপরেও যদি পয়েন্টস রিটার্ন দেখি, সেটা কিন্তু যথেষ্ট হাই অন্যান্য গোলকিপারের থেকে। আর লাস্টলি যদি বলি যে মেন্ডি, মেন্ডি হচ্ছে গিয়ে চেলসির আসলে কেপার সলিড রিপ্লেসমেন্ট। এবং 5.2-তে আসলে ও যখন হচ্ছে গিয়ে খেলা শুরু করলো, তখন থেকে কিন্তু চেলসির অ্যাটলিস্ট ডিফেন্সিভ পারফরমেন্স কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করেছে। ক্লিনশিট রেশিও বেড়েছে, এবং মোটামুটি ইজি ক্লিন শিটের দিক থেকে আমার কাছে মনে হয় যে মেন্ডি ইজ এ ভেরি গুড অপশন। যদি সেভ পাঁচটা পয়েন্টে এখন ওরকম পর্যন্ত। না আসে, বাট ক্লিন শিটের পসিবিলিটি অ্যাটলিস্ট আসবে, সেটাই। সো ইজি ইজি ক্লিন শিট অপশন হিসেবে কারো যদি গোলকিপারের উপরে অ্যাটলিস্ট 5.2 বা 5.3 মতো হচ্ছে গিয়ে ইনভেস্ট করার ইচ্ছা থাকে, আমার মনে হয় মেন্ডি ইজ এ গুড অপশন। আর যদি চিপার অপশনের দিকে যাওয়া যায়, তাহলে আমি বলবো যে জনস্টন ইজ এ ভেরি গুড অপশন। সো ইফ ইউ হ্যাভ রাইট, এনাফ মানি, ইউ ক্যান গো ফর মেন্ডি। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনাফ মানি, দেন গো ফর জনস্টন। রাইট। দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং, এবং আমার কাছে মনে হচ্ছে আমি জনস্টন হিসেবে আই ক্যান সি দ্যাট 43 সেভস অলরেডি। সো আমরা ফুট আলোচনা আমাদের যে প্রিভিয়াস পডের মধ্যে যেটা আমরা করেছি আর কি, সেখানেও কিন্তু এটা নিয়ে ডিসকাশন হয়েছে, এবং আমি বলছিলাম যে মেজলিয়ার ক্লিন শিট রাখার পরে সেভ পয়েন্ট কিন্তু সেভাবে দিচ্ছে না, বাট জনস্টন ক্লিন শিট না রাখতে পারলেও সামহাও সেভ পয়েন্ট দিচ্ছে না। আমার মনে হয় যে আসলে চিপ গোলকিপারের কাছ থেকে আমরা আসলে ক্লিন শিটের চেয়ে বেশি সেভ পয়েন্টই আসলে এক্সপেক্ট করাটা বেশি উত্তম। এবং আলটিমেটলি যারা বেশি সেভ পয়েন্ট রাখে, যেটার কারণে নিক পোপ অনেক পপুলার ছিল, সেটা কিন্তু এই কারণেই যে নিক পোপের আলটিমেটলি পপুলারিটি কিন্তু সেভ পয়েন্টের কারণে, নট বিকজ অফ নাম্বার অফ ক্লিন শিটস, ঠিক আছে? সো এটা একটা গুড আর্গুমেন্ট। বাট থ্যাংক ইউ প্রণয়, থ্যাংক ইউ ফর জয়নিং, অ্যান্ড অফকোর্স এপিএল ম্যাচেস ডু কিপ অ্যান আই, অ্যান্ড অফকোর্স আমাদের কালকে হোম টু পিক আসবে আবারও। সো অফকোর্স কিপ অ্যান আই, আমরা সেখানেও কিছু বেশ কিছু ইন্টারেস্টিং কম্পারিজন করব, পার্টিকুলারলি জনস্টন এবং মেজলিয়ারের ক্ষেত্রে। সো অফকোর্স ডেফিনেটলি কিপ অ্যান আই, অ্যান্ড আনটিল দেন টেক কেয়ার। থ্যাংক ইউ প্রণয়, বাই বাই।